ভারতের সঙ্গে পুরোপুরি সম্পর্ক কাটা, ভিসা প্রক্রিয়াকরণ বন্ধ, নাকি সম্পর্ক বৃদ্ধি পাবে, সেটা আমরা এই 9 তারিখ, আর মাত্র একদিন, 9 তারিখে কিন্তু বিস্তারিত জানতে পারবো। ভারত থেকে যেহেতু পররাষ্ট্র সচিব পর্যায়ের লোকজন আসছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করার জন্য, আর এখানে বৈঠকগুলো নিশ্চয়ই পজিটিভ চিন্তা ভাবনা করেই কিন্তু বৈঠকগুলো হচ্ছে। যদি এখানে নেগেটিভও হয় সেটা আমাদের মেনে নিতে হবে। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা যুদ্ধ চাই না শান্তি চাই, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা তো প্রতিবেশী দেশ, উভয় দেশেই উভয় দেশকে প্রয়োজন। আমাদের যেমন ভারতকে প্রয়োজন, ভারতেরও আমাদের প্রয়োজন। যদি কেউ বলে যে আমাদের ভারতের প্রয়োজন নেই, বা ভারতের যদি কেউ বলে আমাদের বাংলাদেশের প্রয়োজন নেই, সেটা ভুল, মানে তারা ভুল জানে। প্রতিবেশী দেশের মধ্যে সবাই সবাইকে প্রয়োজন আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি একটু পররাষ্ট্র পর্যায়ে যারা আসবে তাদের সম্ভাব্য কি কি থাকতে পারে সেটা নিয়ে বলি। 5ই আগস্টের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর, দুই দেশের মাঝে যে নতুন সরকার হয় বাংলাদেশে, এই সরকারের সাথে আগের ভারতীয় সরকারের সম্পর্ক একেবারে খারাপ পর্যায়ে চলে যায়। যেটা ভিসা প্রক্রিয়াকরণ বন্ধ থাকে, অন্যান্য লেনদেন বন্ধ থাকে, যাতায়াত বন্ধ থাকে, সবকিছু মোটামুটি স্থবির হয়ে যায়। যাতায়াতটা যদিও সামান্যতম ছিল, সেটা কিন্তু পরে অবশ্য ঠিক হয়ে যায়। এখন আমাদের লেনদেন বলতে ব্যবসায়িক লেনদেন, যেটা যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসছে, কিছু মেডিসিন আসছে, বা কিছু কাঁচামাল আসছে, যেগুলো আবার আমাদের দেশ থেকে সামান্য পরিমাণ জিনিস যাচ্ছে, সেই 16 গুণ আর আমাদের 2 গুণ যাচ্ছে, 16 গুণ আসছে। এই পরিমাণ জিনিসটা আসা যাওয়ার মাঝে আমাদের মানে সম্পর্ক যেহেতু আগে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু সেটা পুরোপুরি চেঞ্জ হয়নি। যত সময় গড়িয়েছে আমরা বিশ্বাস করেছিলাম, বা আমাদের আশা ছিল যে সম্পর্কটা বৃদ্ধি পাবে, কিন্তু সেই সম্পর্কটা সেভাবে বৃদ্ধি পায়নি। যদিও এটা যদি বলি যে আমাদের এখান থেকে বেশি মানে সম্পর্ক না হোক, সেটা চেষ্টা করা হয়েছে। সম্পর্ক না রাখার জন্যই সবসময় একটা চিন্তা ভাবনা করা হয়েছে। যদিও আমার কথাগুলো মানে অ্যান্টি অনেক লোকই আছে বলার, বিপরীতভাবে বলার। আমি তো শুরু থেকেই বলছি, ভারত কেন ভিসা দিচ্ছে না, তারা সিকিউরিটি ফিল করছে না, ঠিক সে কারণে ভিসা দিচ্ছিল না। কারণ এর মধ্যে কি হয়েছে, ছাত্ররা ছাত্ররা মানে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকদের গায়ে হাত তুলছে, তাদেরকে নামিয়ে দিচ্ছিল। আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তাকে বের করে দিতে চাচ্ছিল, নামিয়ে দিতে চাচ্ছিল, ছাত্ররা আন্দোলন করছিল। এগুলো তো জেনারেল বিষয়। এই আমাদের শিক্ষকগণ বাংলাদেশি, রাষ্ট্রপতিও বাংলাদেশি, এই বাংলাদেশিরাই যেখানে নিরাপত্তা বোধ করতে পারছে না। আর আওয়ামী লীগের নেতাকর্মী বা এমপি মন্ত্রী যারা ছিল, তাদের তো অনেকে তো গণপিটুনিতে মারা গিয়েছে, আবার অনেকে অ্যারেস্ট হয়েছে। তাদের যে যেখানে পেয়েছে সেখানেই আঘাত করা হয়েছে। আঘাত করা বিষয়টা কিন্তু প্রতিবেশী দেশ সেটা মানে গভীরভাবে তারা চিন্তা করেছে। যদি তারা অ্যাভেলেবেল লোকজন এখানে 16টা ভিসা সেন্টারে পাঠিয়ে দেয়, তাহলে এই লোকগুলোর উপরেও ব্যাপকভাবে আক্রমণ হতে পারে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনাতে কিভাবে এই ভিসার কার্যক্রম সীমিত আকারে চালানো হচ্ছে। এটা বলি, এখানে যে সিকিউরিটি দেওয়ার প্রয়োজন, এই 4-5টা জায়গায় এখানে দেওয়া সম্ভব হচ্ছে, আমাদের সেনাবাহিনী সেখানে আছে। কিন্তু 16টা সেন্টারে সেটা সম্ভব নাও হতে পারে, কারণ ব্যাপক পরিমাণে লোকজন ভিসা সেন্টারে যাবে। সেখানে গিয়ে আবেদন করার উপলক্ষে গিয়ে যে সেখানে গিয়ে তারা উচ্ছৃঙ্খল হবে না, বিশৃঙ্খলা তৈরি করবে না, তার নিশ্চয়তা কে দিচ্ছে? সেসব কিন্তু তাদের মাথায় ছিল, যার ফলে এই জিনিসগুলো মানে তারা নিশ্চয়তা পাচ্ছিল না যে এটা হয় মানে আমাদের নিরাপত্তা যদি দিতে না পারে, তাহলে আমরা কিভাবে মানে ইন্ডিয়াতে লোকজন পাঠাবো। তাই সীমিত সংখ্যক লোক পাঠিয়েছে। আবার কেউ বলতে পারে সীমিত সংখ্যক লোক তো পাঠিয়েছে, তাহলে এদের নিরাপত্তা দিতে বাকিদেরও তো নিরাপত্তা দেওয়া যাবে। বাংলাদেশিরা একটা জিনিস মানে কেন সেটা করে আমি জানি না। যেমন বাংলাদেশের যারা আন্দোলন করেছে তারা বলেছে, ঢাকা না দিল্লি, প্রতি কথায়, প্রতি ওয়ার্ডে, প্রতি মানে সেন্টেন্সেই এই কথাগুলো, কথায় কথায় মানে অ্যান্টি ইন্ডিয়া যে একটা আমাদের মাথায় চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে ইনটেনশনালি,
সেটা কিন্তু সবাই বলে যে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, যে কোনো আন্দোলন হোক, যে কোনো কথা হোক, যে কোনো বিষয় হোক, দিল্লি কিন্তু একটা আমাদের সাথে যুক্ত হয়ে আছে। সেটা আওয়ামী লীগকে সহযোগিতা করার কারণে হোক বা আওয়ামী লীগের বিরোধী যারা আছে ওদেরকে অসহযোগিতা করার কারণে হোক, যেভাবেই হোক, এটা কিন্তু একটা মানে ইন্ডিয়া এন্টি একটা মানে সাবজেক্ট আসছে এবং ইন্ডিয়া এন্টি জনগণ তৈরি হয়েছে, অনেক তৈরি হয়েছে, যেটা সর্বশেষ জরিপে দেখা যায় 53% ভারতকে পছন্দ করে আর 59% পাকিস্তানকে পছন্দ করে। তার মানে ভারতের চেয়ে পাকিস্তানের পছন্দ করার পরিমাণটা কিন্তু বেশি। যেহেতু পছন্দ করার পরিমাণটা বেশি, সেহেতু ওই ক্ষেত্রে বলা যায় যে মানে ভারত ভারতের যেমন 71-এ ভারতের প্রায় 2.5 কোটি লোক ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং ভারতকে পছন্দ অনেক লোকই করতো, কারণ আমরা গণহারে হয়তো বা 10-12-15% হবে রাজাকার আলবদর আল শামস যারা ছিল, অর্থাৎ মানে জামাত সংশ্লিষ্ট যারা ছিল, জামাত শিবির সংশ্লিষ্ট যারা ছিল 71-এ, তাদের ছাড়া সবাই কিন্তু ভারতের সহযোগিতায় বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছে, মুক্ত করতে চেয়েছে, সেটা হয়েছে। তখন পরিমাণ হয়তো 80-85% ছিল ভারতের প্রতি ভালোবাসা বা ভারতকে পছন্দ করে, সেটা এখন 52-53% নেমে এসেছে। যেহেতু 53% নেমে এসেছে, এটা মানে ভারতের সাথে সম্পর্ক অবনতি হচ্ছে, সেটাই বলা যায়। এটা আগে বেশি ছিল, এখন সেটা কমেছে। এটা ভারতের কারণে হোক, যেভাবে হোক, এটা কি কারণে হচ্ছে আমি আপনি সবাই আমরা জানি, সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এখন যে সাবজেক্ট হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ে যারা আসছে, তারা এই যে আমাদের মাঝে যে এই যে এতক্ষণ যে বকবক করলাম, এই বকবকগুলো যে সম্পর্ক খারাপ হয়েছে, সেগুলো যেন আর খারাপ পর্যায়ে না যায়, সেগুলো যেন একটা মানে লিমিটের মধ্যেই থাকে, এই লিমিট লেস যেন না হয়, লিমিট থেকে যেন সম্পর্কের পরিমাণটা যেন নিচে না গিয়ে উপরের দিকে ওঠে, সম্পর্কটা যেন বৃদ্ধি পায়, সম্পর্কটা বৃদ্ধি পায় যেন উভয় দেশেই। যেমন ভারত আমাদের এখানে এক্সপোর্ট করছে, যেমন কিছু কাঁচামাল আছে যেগুলো চাইলেই ভারত অন্যান্য দেশে এক্সপোর্ট করতে পারবে না। কাঁচামাল সেখানে এক্সপোর্ট করতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয়, সেগুলো অন্য দেশে এক্সপোর্ট করতে গেলে যে টাইম প্রয়োজন, সেই টাইমের মধ্যে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বা ওই পরিমাণ জিনিস থাকবে না। এই কারণে হয়তোবা আমাদের বাংলাদেশে এক্সপোর্ট করে ভারতের একটা সুবিধা হচ্ছে, আর আমরাও অল্প সময়ে মানে খরচ কমে আমরা এখানে আনতে পারছি। আমরা যদি অন্য দেশ থেকে আনি, ওই অবস্থাটা হবে। মানে ভারতের জিনিস অন্য দেশে যাচ্ছে, অন্য দেশের জিনিস আবার পরে বাংলাদেশে আসছে, সেটা সময় সাপেক্ষ বিষয়, আমাদের খরচ বেড়ে যাবে। এতে কিন্তু আমাদের ডলারের যে রিজার্ভ, সেখানে কিন্তু পরিমাণটা কমতে থাকবে। তাই আমরা তো চেষ্টা করব কম টাকায় ভালো জিনিস বা কম টাকায় আমরা বেশি পরিমাণ জিনিস পাই কিভাবে। প্রতিবেশী দেশ যেহেতু এক্সপোর্ট করছে, সেই হিসাবে আমরা এটা নিচ্ছি, আমাদের কিন্তু লাভ হচ্ছে, রিজার্ভের উপর চাপ কমছে, আমরা পণ্য কিন্তু কম টাকায় নিতে পারছি, এটা আমাদের জন্য ভালো। ভারতে কিন্তু সেম, তারা মানে কম মানে অল্প সময়ে তারা এক্সপোর্ট করতে পারছে, এক্সপোর্টের পরিমাণ বেশি করতে পারছে। এতে কিন্তু তাদের যে মানে উৎপাদন, বিশেষ করে কাঁচামাল যেগুলো আছে, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো নষ্ট হওয়ার আগে কিন্তু এক্সপোর্ট করতে পারছে। আমরাও নষ্ট হওয়ার আগে কিন্তু হাতে পেয়ে আমরা সেটা ভোগ করতে পারছি। এতে কিন্তু তাদেরও উপকার হচ্ছে, তাদের যে রিজার্ভ বাড়ছে, এই রিলেটেড যে লোকগুলো থাকে তাদের কিন্তু মানে তাদের যে মানে ইনকামের যে একটা বিষয় বা পণ্যদ্রব্য উৎপাদন করার যে একটা প্রয়োজনীয়তা, সেটা বেড়েছে এবং বেড়ে যাচ্ছে। তেমনি ভাবে আমাদের মেডিকেল ট্যুরিজম আছে, মেডিকেল ট্যুরিজম কিন্তু অনেক হাসপাতালে আমাদের বাংলাদেশ থেকে লোকজন যাচ্ছে। আবার এতে কিন্তু তাদের ওখানে এই রিলেটেড বাংলাদেশিরা যেহেতু যাচ্ছে, এই রিলেটেড কিন্তু আলাদা একটা তাদের মানে বাজার তৈরি হয়েছে মেডিকেল রিলেটেড। এটা কিন্তু এখন কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে। এরপর আমরা টুরিস্ট যারা যাই বিভিন্ন জায়গায়, কাশ্মীর বলি, সিমলা মানালি বলি, সিকিম বলি, বা মানে রাজস্থান বলি, গুজরাট বলি, বা আজমির বলি, অথবা এই আমাদের যে আছে এই তাজমহল আছে, সেখানে বলি, আমরা কিন্তু যাচ্ছি। এর চেয়ে বেশি হচ্ছে যে আমরা কলকাতা, যেখানে যে কলকাতা একটা ট্রানজিট, এই ট্রানজিট পয়েন্টটাই কিন্তু আমরা যে কেউ নামছি, কিছু কেনাকাটা করছি, সেগুলো নিয়ে আবার দেশে আসছি। এটা কিন্তু ট্রানজিট হিসেবে যেহেতু ইউজ হচ্ছে, এটা আমাদের সবার জন্য খুব কাজে লাগছে। ভারতের জন্য যেমন লাগছে, আমাদের লাগছে, কারণ আমরা মানে আমি যেমন জুতো, আমি যদি যাই 5, 6, 7, 8, 9, 10 জোড় জুতোর নিচে কিন্তু আমি নিয়ে আসি না। শুধু এইবার আমি জুতো আনতে পারিনি, টাইম পাই নাই, জুতো যে কিনবো সেই সুযোগটা হয় নাই। এছাড়া কিন্তু আমি বহু বছর যাবত আমি কিন্তু জুতো নিয়ে আসছি।
আমি বাংলাদেশে যে জুতো 10,000 12,000 লাগবে, ওখান থেকে আমি 1,000 1200 1,500 আনতে পারি। আমার যে এই এই লেদারের যে জ্যাকেট আছে, আমি ওখান থেকে যেমন 5,000 রুপিতে কিনতে পারি, বাংলাদেশি টাকায় ধরলাম 7,000। এই বাংলাদেশে ওই টাকায় মানে ধরেন যে 18 থেকে 20,000 টাকা লাগবে ওই মানের একটা জ্যাকেট নিলে। আমি কিন্তু বাংলাদেশের একটা জ্যাকেটের দাম দিয়ে ওখান থেকে 3টা নিয়ে আসতে পারছি। এটা আমার জন্য সুবিধা। কসমেটিক্স আমাদের ডুপ্লিকেট কসমেটিক্স আমরা পাচ্ছি, জিঞ্জিরার তৈরি। ওখান থেকে কিন্তু আমরা অরিজিনালটা নিতে পারছি। আমরা যেমন আমার বাসায় টুথপেস্ট বলি বা এই চা বলি বা কফি বলি, এগুলো কিন্তু ওখান থেকে নিয়ে আসি। কারণ হচ্ছে আমি দামে কম পাই, মানে ভালো পাই। আমি কিন্তু যাচ্ছি, আমারটাই আমি বললাম। আমি যাচ্ছি এতে বাংলাদেশ থেকে কিনলে যেটা আমার ধরেন যে মাসে 20,000 খরচ হতো, সেটা আমি ওখান থেকে 8 থেকে 10,000 নিয়ে আসতে পারছি। আমার কিন্তু 10,000 প্রফিট থাকছে। যদি এক বছরে এটা হয়, তাহলে কত হয়? 1,20,000 টাকা কিন্তু আমার সেভ হচ্ছে। এটা দিয়ে আমি অন্য কিছু করতে পারছি। এটা তো একটা জিনিস উদাহরণ দিলাম। অনেক ক্ষেত্রে এটা দেওয়া যায়। আমি এই কিন্তু এই 1,20,000 টাকা দিয়ে কিন্তু আমি অন্য কাজে লাগাতে পারছি। আমি ওখান থেকে নিয়ে আসলে আমার এই সুবিধা হচ্ছে। সুবিধা যেহেতু হচ্ছে, কাজে আমি আমার সুবিধার্থে কিন্তু ওখানে গিয়ে নিয়ে আসছি। এতে তাদের কিন্তু বাজার বাড়ছে। তাদের যেটা বিক্রি করার প্রয়োজন, বিশেষ করে নিউ মার্কেট এরিয়াতে, মার্কুইজ স্ট্রিট এরিয়াতে তাদের কিন্তু একটা বাজার তৈরি হচ্ছে আমাদের কেন্দ্রিক। ওখানে আমরা 80% যাই, তারা 20% লোকাল লোকে ওই এরিয়াতে। মানে পুরো কলকাতা আমি বলছি না, ওই এরিয়াতে আমরা যেসব এরিয়াতে বেশি যাই। তাহলে এই এরিয়াতে লোকজন নিশ্চয়ই এই কেন্দ্রিক বাজার তৈরি হয়েছে, তাদের একটা কর্মসংস্থান বেড়েছে, এতে তাদের অর্থনীতিতে নিশ্চয়ই অবদান রাখছে। এটা কিন্তু সহজ হিসাব। এটা মানে অস্বীকার করা হচ্ছে কট্টরপন্থীতা। আমাদের দেশে যেমন কিছু আছে, ওখানে আছে কিছু লোক এটা অস্বীকার করবে, কিন্তু এটা অস্বীকার করার সুযোগ নাই। এটা তো রিয়েলিটি, যেটা রিয়েলিটি সেটা আপনাকে স্বীকার করতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। এখন এইসব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দুই দেশেরই কাজে লাগছে। এই যে আমাদের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে, তারা কিন্তু এইগুলো যেন বৃদ্ধি করা যায়, ডেভেলপ করা যায়। বিশেষ করে ট্যুরিস্ট ভিসাটা তারা চাচ্ছে, ট্যুরিস্ট ভিসাটা যেন খুব সহজেই পেতে পারে, সেই সিস্টেমটা চালু করতে। আরেকটা বিষয় বলি, মানে সবকিছুর একটা মানে পর্যায় আছে। আপনার একটা পর্যায়ে যায়, একই পর্যায়ে সারা জীবন থাকে না। সম্পর্ক আওয়ামী লীগের সময় অনেকদিন ভালো ছিল, এখন একটু খারাপ যাচ্ছে, আবার একটা সময় আসবে ভালো আসবে। সেই ভালোটা সবাই প্রত্যাশা করে। এখন যে খারাপ পর্যায়ে গেছে, এইটার খারাপ পর্যায়ে, এর চেয়ে খারাপ পর্যায়ে যাওয়ার মানে কোনো সুযোগ নাই। যেমন বিএনপি এর আগে গিয়েছে, আওয়ামী লীগ গিয়েছে, এরকম খারাপ পর্যায়ে সম্পর্ক যায়নি। এই তত্ত্বাবধায়ক সরকার গিয়েছে, এরকম খারাপ পর্যায়ে সম্পর্ক যায়নি। এখন যেহেতু সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছে, এখান থেকে আবার নতুন করে শুরু হবে। ভালোর যে একটা অবস্থা, সেটা শুরু হবে, এটাই আমি বলতে পারি। ভিসা থেকে শুরু করে সমস্ত কার্যক্রমে আমাদের স্বাভাবিক থাকবে। আমাদের এখান থেকেও আমার বিশ্বাস যে আমাদের প্রয়োজনে সবাই নমনীয় হবে। ওখানেও একইভাবে, যেহেতু ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু সম্পর্ক খারাপ হোক এমন কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি। কাজে এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। আমাদের পতাকা অবমাননা করা হয়েছে, তারা কিন্তু সেটা মানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। যদিও আমরা সেটা এখনো করিনি। আমারও মানে প্রত্যাশা, আশা আমাদের সরকার এটা বুঝতে পারবে। এটা আমাদের সকলের প্রয়োজন। শুধু গুটি কয়েক লোক নিয়ে সরকার সেটা না। সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা লোক, 18 কোটি জনগণ নিয়েই কিন্তু সরকার। আর এই 18 কোটি জনগণের চিন্তা নিশ্চয়ই আমাদের সরকার করবে।